সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব শেখ হাসিনাকে ওয়েলকাম তারেকের উপদেষ্টা জাহিদুর রহমানের। শেখ হাসিনার ভয়ে পল্টি খাচ্ছে তারেক সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তাল সারা দেশ। বিস্তারিত থাকছে। ওনার আসার ব্যাপারে আমরা কিন্তু চেষ্টা করছি, উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকে একটা কথা স্বাগত জানাচ্ছি। যিনি কিনা শেখ হাসিনাকে উদ্যোগস্ত করতেন, তার সরকারের সমালোচনা করতেন, সমস্ত গণমাধ্যমকে হাসিনার ফেরার বক্তব্য নিয়ে খবর করতে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছেন, তাকে কিনা ওয়েলকাম করছেন জাহিদুর রহমান। আসলে বিএনপি সরকারের হলোটা কি? বলছেন ন্যায় বিচার দেওয়া হবে হাসিনাকে, তাকে স্বাগত জানানো হবে, আন্তর্জাতিক আইনজ্ঞ নিয়ে আসতে পারবেন শেখ হাসিনা, নিজেকে আত্মপক্ষ সমর্থনের জায়গা পাবেন সেটাও নিশ্চিত করছেন। তাহলে কি রহস্য অন্য জায়গায়? আগে শুনুন তিনি আর কি বললেন। ওনার আসার ব্যাপারে আমরা কিন্তু চেষ্টা করছি, উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকে একটা কথা স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কাটবেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জাস্টিস, আবার এই কথা আগে একদিন বলেছি, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যার্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ করে যদি আসলে উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনার স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একটা স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটা বলেন যে বাংলাদেশের রাজনীতি অনেক সহজ, কিন্তু পদ্মাপাড়ের রাজনীতি আসলেই কঠিন। যে কারণে এইটুকু একটি দেশে অভ্যুত্থান, সাময়িক অভ্যুত্থান, ইন্টারিম সরকার, তদারকি সরকার কিনা হয়নি দেশটিতে। এখন শেখ হাসিনাকে নিয়ে বিষয়টি একমাত্র বক্তব্যে একটা বড়সড় সাইক্লোন বয়ে গিয়েছে পদ্মাপাড়ে। সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ফিরবেন, এই বছর বড়ই ফিরবেন, প্রয়োজনে গ্রেপ্তার হতে পারেন, মৃত্যুবরণও করতে পারেন, কিন্তু তার নেতাদের নিয়েই তিনি ফিরবেন। ঠিক এই বক্তব্যে পদ্মাপাড়ে তোলপাড় ফেলে দিয়েছে। কেউ বলছেন হাসিনা ফিরুন, আমরা ওয়েলকাম করব। আবার কেউ বলছেন তাকে বন্দি বিনিময় প্রত্যর্পণ ছাড়া ভারত তাকে প্রত্যর্পণ করালে আমরা তা করব। হ্যাঁ, এটাই বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আবার তিনিই বলেছেন শেখ হাসিনা ফিরলে আইনগত কোনো বাধা নেই। অনেক বিশেষজ্ঞরা বলছেন আসলে বাংলাদেশে এখন যা ঘটে চলেছে, যা বক্তব্য সামনে আসছে, তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে হাসিনার ফেরাতে ভয় কাটছেন যেমন বর্তমান সরকারের প্রতিনিধিরা, ঠিক উল্টো দিকে ছাত্র নেতারাও। কারণ তারাই তো মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলেন, যেটা বারবার প্রমাণ। কারণ ছাত্র নেতারা নিজেরাই বহুবার নিজের মুখেই বলেছেন, ফলে তাদের ভয়ের কারণ রয়েছে। হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার করা হবে সেটার বলা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এমন বক্তব্য কেন রাখছেন? এটাই বড় প্রশ্ন। কারণ এর আগে তিনি বলেছিলেন শেখ হাসিনার জন্য মাফ করা হবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব। তাহলে সত্যিই কি হাসিই থাকবে সরকার? যদিও এই তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা হাসিনার বক্তব্য যাতে কোনো গণমাধ্যম না করে সেটার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এদিকে বিরোধীদের একটা থাকবেই সরকারের উপর। ফলে এক্ষেত্রে কি করবে সরকার? তবে হাসিনার ফেরার ক্ষেত্রে অনেকগুলি বিষয় রয়েছে, যেগুলো কি হবে কি হবে না, অনেকগুলি সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর আর বেশি দূরে নেই, এখন কি ঘটে সেটাই দেখার। একটি মন্তব্য, আর সেই মন্তব্যে ফের রাস্তায় নামলো শিক্ষার্থীরা। উত্তপ্ত ঢাকার রাজপথ, দিকে দিকে একটাই স্লোগান, তুমি কে আমি কে ফার্মের মুরগি। এখন প্রশ্ন, তবে কি এর মধ্যে দিয়ে সরকার ফেলার ছক কষা হচ্ছে? কারণ এই ছাত্র আন্দোলন প্রথমবার বাংলাদেশে, অনেক স্মৃতি উস্কে দিচ্ছে এই আন্দোলনে। প্রশ্ন উঠে যাচ্ছে, সামলাতে পারবেন তো তারেক সরকার? আগে জানা যাক কি ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ শিক্ষামন্ত্রী এএনএম এছানুল হক মিলনের একটি বক্তব্য। বাংলাদেশে টানা বৃষ্টি হচ্ছে, নদী তীরবর্তী অঞ্চলগুলিতে সমস্ত ঘরবাড়ি জলের তলায়, মানুষ জল নিয়ে বেরোতে পারছে না, সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি। এরই মধ্যে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর জন্য বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের। শিক্ষার্থীরা প্রবলভাবে আপত্তি তুললে শিক্ষামন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে ফার্মের মুরগি বলেন। শুনুন তার বক্তব্য। আমি এইভাবে মিটিং বলতেছিলাম যে ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়, চাপ দিয়ে পরীক্ষা দিতে হবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা
মেট্রোলজি কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। এরপর থেকে ঢাকার রাজপথ উত্তাল, শয়ে শয়ে শিক্ষার্থী থেকে হাজার হাজার শিক্ষার্থী পথে নেমে প্রতিবাদ আন্দোলন, স্লোগান দিচ্ছে কে তুমি কে ফার্মের মুরগি। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর জন্য মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, পথে নেমেছে পুলিশ, এমনকি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শিক্ষার্থীরাও। তোমরা ফার্মের মুরগি, তোমাদের সঙ্গে একটু পানি পড়লে তোমরা ফার্মের মুরগির মতো তোমরা যার জন্য ওদেরকে প্রভাবিত হবে। এটার জন্য একটা শিক্ষামন্ত্রী কি বলেন যে মিটিং এ পরে বলে যে ফার্মের মুরগি পরীক্ষা দিতে পারি, তাদের একটা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের একটু বলেন ছিল যে আপনারা অবশ্যই টাকা কোশ্চেন অনেকে পিছিয়ে গেছে। আমাদের তারা একটা শিক্ষার্থীদের বক্তব্য শুনে কতটা স্পর্শকাতর ভাবে নিয়েছেন তারা, একজন শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিভাবে মন্তব্য করলেন তিনি, তাই নিয়ে প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, অনেকে বলছেন বাংলাদেশের মার্কিনী গোয়েন্দাদের আনাগোনা বাড়ছে, এমনকি আজ পাওয়া যাচ্ছে বহু ষড়যন্ত্রে। এর আগে 2024 সালে জুলাই আন্দোলনও ঠিক একইভাবে শুরু হয়েছিল, গোটাবের থেকে শুরু হয়েছিল শিক্ষার্থীদের প্রতিবাদ। এরপর শেখ হাসিনার একটি বক্তব্য দিতে গিয়ে রাজাকার বলে একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যের জেরে ঢাকার রাজপথ উত্তাল হয়। শুধু তাই আমি কে রাজাকার এই স্লোগানে উত্তাল হয় পরিস্থিতি। সেই আন্দোলন সরকারকে ফেলে দেয়, যদিও তার মধ্যে আন্তর্দেশীয় রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ, পাশাপাশি মার্কিন ষড়যন্ত্র ছিল, যা আন্দোলনকে আরো জোরদার করে হাসিনা হটাও আন্দোলন তৈরি করে। 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে, আর এর সঙ্গে মিল পায়, যদিও এই প্রথম নয়। এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাইলস্টোন স্কুলের ওপর সামরিক বিমান ভেঙে পড়ায় ঘটনায় উত্তাল হয়েছিল রাজপথ, বহু প্রাণ গিয়েছিল। তখনও শিক্ষার্থীদের পরিবারগুলি পথে নেমেছিল, যদিও সেটা অনেকটাই ফিকে হয়ে যায় আন্দোলন। কিন্তু এখন বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যে কাটাল তৈরি করেছে ঢাকার রাজপথ। ফলে পরিস্থিতি আদৌ কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে সরকার, সেটাই দেখার। 2001 সালে ঠিক একইভাবে এই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছিল বিএনপি। তারপরেও আমরা যখন সরকারে আসি, আমরা দেশের উন্নয়নে কাজ করেছি, আগে পরিবর্তন করেছি, দেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিয়েছি। কিন্তু এখন যে অত্যাচার নির্যাতন চলছে, যেভাবে মানে আদব কায়দা লেহাজ তমিজ কিচ্ছু নেই, ছেলেকে পেলে না বলে মা বাবা ভাই বোন তাদের গায়ে হাত তুলে তাদের উপর নির্যাতন করে, এ কি অসভ্যতা। ভুলে যায় এদেরকে নিজেদের পরিবার নাই, মা বোন নাই, ঘরে মেয়ে নেই, স্ত্রী নেই, কেউ তো চিরদিন ক্ষমতায় থাকবে এই গ্যারান্টি নিয়ে আসেনি। তাহলে কিভাবে এই পরিবর্তন করতে পারে? আর মেয়েদের গায়ে হাত তোলা, এটা মানে মনে হয় জন্য সেই পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে নিয়ে রেপ করেছে, নির্যাতন করেছে, আর এরা তার থেকে এক কদম বেশি। ঘরে ঘরে হামলা, সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নেতাকর্মী, অবৈধ নেতাকর্মী, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক বাদ দিচ্ছে না, এমনকি অফিসাররা আমাদের সময় যারা কাজ করেছে তারা তো দেশের উন্নয়নে অবদান রেখেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করে কে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে ক্ষমতা দখল করেছে বিশ্ব বাটপার ইউনুস, আর তার দোষর হয়ে যাচ্ছে এখন সে হামলাকারী, 10টার অস্ত্র চোরাকারবারী, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং করে যার বিরুদ্ধে এফবিআই সাক্ষী দিয়েছে, সে এখন ক্ষমতায়। কি দুর্ভাগ্য এই বাংলাদেশ, দেশের উন্নয়ন করে, মানুষের কল্যাণ করে, তারা ক্ষমতায় থাকতে পারে না। যারা লুটে খায়, দুর্নীতি করে, মানুষ হত্যা করে, তারা এই ক্ষমতায়। শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত বিশ্ব বাটপার ইউনুস, এদের লজ্জাশরমটাও নাই। আমি একটা কথা বলবো, যেভাবে দিন চলবে না। আওয়ামী লীগ ক্ষমতা থাকা মানে দেশের উন্নয়ন, আওয়ামী লীগ দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই অর্থনীতি উন্নতি সমৃদ্ধি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই ঘরে ঘরে বিদ্যুৎ, ঘর আলো, লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সবকিছুতে মানুষের পাশে আওয়ামী লীগ থাকে। এখনো এই অবস্থায় আমি দেখেছি, ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় যাই আসুক, আওয়ামী লীগ এখনো মানুষের সেবা করে যাচ্ছে। যে কারণে আওয়ামী লীগের নামে বা আমার নামে যত বদনাম, যত কিছু বলুক না কেন, একটা সময় হয়তো মানুষকে বিভ্রান্ত করে পেয়েছিল, কিন্তু এখন বিভ্রান্ত করে আজকে মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ এটা বুঝে যাচ্ছে যে একমাত্র আওয়ামী লীগই তাদেরকে মুক্তি দিতে পারে এই দুঃসহ যন্ত্রণা থেকে। তাই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে, সমস্ত ভাবে। একটা কথা মনে রাখতে হবে, পাশাপাশি আমাদের ভবিষ্যতে আমরা যে কি করবো, আমরা যে দেশকে উন্নত করবো, মানুষের জীবনে শান্তি দেবো, গণতন্ত্র ফিরিয়ে আনবো, সেই সামনে তুলে ধরতে হবে, যাতে মানুষের আস্থা বিশ্বাস ইতিমধ্যে আমাদের উপর আছে, এই আস্থা বিশ্বাস যেন আরো সুদৃঢ় হয়। আওয়ামী লীগ যদি ইলেকশন করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপবাদী, আওয়ামী লীগে জিতে আসবে, কারণ জনগণের বিশ্বাস তাদের উপর। সেই জন্যই আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। না দিয়ে আজকে পার্লামেন্টে কারা আছে, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসীরা নেই। পার্লামেন্টে আছে একই বৃন্তের দুটি ফুল। আপনার নিশ্চয় আমার মনে আছে, তার আগে একসময় বলেছিল যে শিবির আর ছাত্রদল হচ্ছে একই বৃন্তের দুটি ফুল।
যে যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত আসামি 200 মতো মহিলাদের সেই রংপুরে সেনাবাহিনী ক্যাম্পে তুলে দিয়েছিল, কয়েকশো প্রায় 1200 মতো মানুষকে এক জায়গায় পাকিস্তান হানাদা বাহিনী নিয়ে হত্যা করিয়েছিল, তার গলায় ফুলের মালা। সে এখন পার্লামেন্টে বসে লম্বা কথা বলে। আর যে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে যুদ্ধ করে নিজের জীবন স্বাধীন করে দিয়েছে, তাদের গলায় জুতোর মালা, তারা অপমানিত। এই অপমান কখনো সহ্য করার নয়। তাই সকলকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। হিসাবটা রাখবেন, আপনাদের বাড়ি ঘর কারা ভাঙচুর করলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে ধ্বংস করলো, আপনার মায়ের গায়ে হাত বা বোনের গায়ে হাত বা মেয়ের গায়ে হাত কে দিয়েছে, চালিয়েছে। এই চেহারাগুলি যেন মনে থাকে, দিন আসবে, তবে সেদিন খুব বেশি দূরে না। কারণ জনগণই আমাদের একমাত্র শক্তি। এখানে মনে রাখতে হবে, সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। আওয়ামী লীগ জনগণের স্বার্থ রক্ষা করে, আওয়ামী লীগ জনগণের স্বার্থ সংরক্ষণে বিশ্বাসী। এ কারণে হয়তো আওয়ামী লীগ অনেকে হয়তো অখুশি থাকতে পারে, কিন্তু দেশের মানুষের আস্থা বিশ্বাস একমাত্র আওয়ামী লীগের উপর আছে। আর সেটাই আমাদের একমাত্র শক্তি, সেটাই আমাদের একমাত্র শক্তি। এটা কারণ জনগণ যদি সংগঠিত হয়, জনগণ যখন পথ নামবে, তখন এরা ভেসে যাবে। এবং সেইভাবেই জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুসংগঠিত। জীবনের যে কষ্ট, আজকে দিন মজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, এমনকি গার্মেন্টস শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক, সকলেই চরম কষ্টের মধ্যে দিয়ে আছে। আয় কমে গেছে, জীবনের নিরাপত্তা নাই। এরা মনে করে আওয়ামী লীগকে শিক্ষা দিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে, বাস সেটাই তাদের খুশি। কিন্তু কতগুলি জীবন জীবিকা, কতগুলি মানুষের মুখে, সেটাও তো চিন্তা করতে, ভাবতে হবে। একমাত্র আওয়ামী লীগের জনগণের কথা ভাবে, এই জিনিসটা আওয়ামী লীগের সামনে আরো তুলে ধরে তাদেরকে আরো সুসংগঠিত করে আরো পথে নামতে হবে। অস্ত্র শস্ত্র নিয়ে সারা দেশকে যেভাবে ধ্বংস করেছে, সেই প্রধান বিচারপতি থেকে নিয়ে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, এমন কোন শ্রেণী নেই যাদের অপমান লাগার পুরো ভর্তি হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। আমাদের দাবি তুলতে হবে, রাজবন্দীদের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। আর যারা এই হত্যা সন্ত্রাসের সঙ্গে জড়িত, পুলিশ হত্যার সাথে জড়িত, পুলিশ ভারী পোড়ানোর সাথে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস পোড়ানোর সঙ্গে জড়িত, তাদের বিচার চাই। টিকা কিনা আসলাম, সবকিছু ছিল, কিনলো না ইউনূস আর তার এই উপদেষ্টা নূরজাহানের নূরের আলো আজকে সারা দেশে ছড়িয়ে প্রত্যেক মানি ঝরছে। কারণ সময় মতো টিকা না কিনে আজকে শত শত শিশুর মৃত্যু। এই শিশু আমাদের দেশের ভবিষ্যৎ, এই শিশুই তো। আর যে মায়ের সন্তান মারা গেল, তার কষ্ট, তার চোখে পানি, তারপরে যে টনক নড়ে না। ইউনূস তো কিনলেই না, সব ধ্বংস করে গেল। আরেকজন সে যে একটা খবর তো নেবে, এসে কোনো খবরও নিল না। যখন শিশু মারা যায়, তার একটু বউ মেয়ে নিয়ে সিনেমা দেখে, থিয়েটার দেখে, গাড়ি চালায়, করে। মানুষের কষ্ট ওদের বুকে ছড়ায় না, একেবারে ছড়ে না, সেটি হলো বাস্তবতা। কিন্তু আমাদের তো এখান থেকে প্রাণ কাঁদে, আমার তো কষ্ট হয়। কোভিড যেমন ভ্যাকসিন দিয়েছি, সেই সাথে সাথে শিশুদের টিকা তো বাদ দেয়নি। কোন টিকা দিলে একটা শিশুর জীবনটা রক্ষা পাবে, কোন টিকা দিলে একটা প্রসূতির মা সুস্থ থাকবে। মাতৃত্বকালীন ভাতা পর্যন্ত আমরা দিয়েছি, যে মা বুকে দুধ খায় তাকে ভাতা দিয়েছি। কেন? ওই আমাদের এই শিশুগুলি যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের পুষ্টি, তাদের গড়ে ওঠা, সব দিকে আমরা নজর দিয়েছি। কিন্তু আজকে সেসব কিছু নেই। আসছে লুটে ক্ষেত্রে খাচ্ছে, লুটে খেয়ে যাবে। কিন্তু তার যে চালা চামুন্ডা গুলো আজকে এই যে বাড়াবাড়ি করছে, ওদের কি হবে? ওরা কোথায় যাবে? খাল কাটে, কি খাল কাটলো? খাল কেটে সব নদী নালা, খাল বিল সমস্ত কিছু ড্রেজিং করে, সেচের ব্যবস্থা সবই তো করে দিয়ে গেছি। সে নতুন করে আবার কি করবে? প্রজেক্ট একটা দিয়ে পয়সা কামানোর ফন্দি, ব্যাকআপ প্লেন কেনে, চমৎকার। এই অবস্থা দেশের মানুষকে তুলে ধরে, মানুষের সামনে তুলে ধরেন, আর নিজেদের মধ্যে সবাই একসাথে হয়ে বসে ঐক্য করে তোলেন। ঐক্য, এই কথাটা মাথায় রাখতে হবে। কে কি করেছে না করেছে, কত করতে পারেনি, সেগুলো বিচার বিবেচনা করে সবাইকে এক হয়ে কাজ করেন। এই দুঃসময় সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, শিশু হত্যার প্রতিবাদ করতে হবে। আর কারাগারে আমাদের নেতাকর্মীদের গত 17 তারিখে গ্রেপ্তার করেছে, সমস্ত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। এই দাবি তুলে সকল ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ জনতার জয় হবে। এরকম বহু দুষ্পার করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ করতে পারেনি, তারা ঘোষণা দিয়ে নিষিদ্ধ হয় না। কিন্তু ওরা যাবে কোথায়, সেই চিন্তাজনক। সেদিন খুব দূরে নয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। বাংলাদেশে একদিকে যখন শেখ হাসিনার ফেরার বার্তার পর তোলপাড় পড়ে গিয়েছে, ঠিক অন্যদিকে ঢাকায় আনাগোনা বাড়ছে মার্কিন গোয়েন্দাদের। তাদের অবস্থান ঘন ঘন যাতায়াত করে প্রশ্ন তুলে দিচ্ছে, হঠাৎ করে তারা কেন বাংলাদেশে পা রেখেছে? তবে কি ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছেন তারা, যেটা একটি সরকার উল্টানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ? এই ছবি 2024 সালের জুনের সময় থেকে দেখা গিয়েছিল। তার ঠিক 1 মাসের মধ্যেই সরকার পতন ঘটেছিল। এখনো কি সেই পথে যাচ্ছে পরিস্থিতি? এখন টার্গেট কি আরেক সরকার? সূত্রের খবর, এরা প্রত্যেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্স এবং রিসার্চ উইং এর সদস্য। তখন বাংলাদেশের গোয়েন্দারা বলছেন, এরা এসেছে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি কি ভাবছে শেখ হাসিনার ফেরা নিয়ে, সেটাই মূলত দেখতে। ওয়েস্টার্ন হোটেলে তারা চেকিং করেছেন।
তাদের পাসপোর্ট নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাতেই সংবাদ মাধ্যমের কাছে এসেছে, যেগুলি সামনে আসতেই তোলপাড় পড়ে। এখানেই কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা কিছুদিন আগে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন, যেটা নিয়ে বিএনপি সরকারের মধ্যে একটি চোখে পড়ার মতো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তারা যে বিষয়টি নিয়ে ভাবিত সেটা পরিষ্কার। এরই মধ্যে কয়েকদিন ধরে ঢাকায় মার্কিন গোয়েন্দাদের আনাগোনা, তাদের বিভিন্ন হোটেলে অবস্থান অনেকটাই কিন্তু সন্দেহ। অনেকে দিয়ে চার করারও চেষ্টা করছেন। যেমন হঠাৎ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতে চলে এলেন, তখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন পররাষ্ট্র নিরাপত্তা অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে প্রধান ব্রিকটা মার্কো রুবিওকে বলেছেন। সেটা হচ্ছে, অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত করতে হলে এই অঞ্চলে ভারতকেই যুক্তরাষ্ট্র সবথেকে বড় অংশীদার হিসেবে মনে করে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে আওয়ামী লীগের যথাযথ পরিসর নিশ্চিত করতেই হবে, না হলে দেশটা ইসলামপন্থীদের দখলে চলে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে সক্রিয় হয়েছে 2024 সালে জুলাই। ফলে এখন চীনের প্রভাব থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিস্থিতি এবং ভারতের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। তাই মার্কো রুবিও মে মাস ছাড়ার আগেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ডেকে এনে এটি জানিয়ে দিয়েছিলেন। বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরতে পারেন, শেখ হাসিনা কবে ফিরবেন, সেদিকে যেমন মার্কিন প্রশাসনকে সক্রিয় হতে হবে বাংলাদেশে, ঠিক তেমন ভারত কি চায় সেটা নজর রাখতে হবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে। ঠিক সেই কারণেই নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী নিযুক্ত হতেই সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে সার্জিও গো লিখেছিলেন তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দীনেশ ত্রিবেদীর সঙ্গে। হাসিনাকে একসময় হটিয়ে নিজেদের কার্য সিদ্ধি করতে পারেনি ডিপস্টেট, তাই ফের হাসিনা ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল রয়েছে। এক্ষেত্রে ভারত, ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার ফেরা নিয়ে কি হতে চলেছে পদ্মাপাড়ের অন্দরের রাজনীতিতে, সেটাই সব থেকে বড় বিষয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে ঘোষণা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দেশে আসার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ তাকে ভারতের কাছ থেকে সরকারিভাবে ফিরে পেতে চায়, যাকে আইনি ভাষায় বলা হয় প্রত্যর্পণ। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। জাতীয় সংসদেই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ঘোষণা করেছেন, শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণের সুযোগ পাবেন না। বাংলাদেশের মাটিতে পা দেওয়া মাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করবে, কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশ সরকার এবং বিএনপি, জামাত ও এনসিপি 2024-এর জুলাই বিপ্লব উদযাপন করছে। এই উপলক্ষে জাতীয় সংসদে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে আইনি পথে নানাভাবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎপর্যপূর্ণ হল, মঙ্গলবার প্রায় একই সুরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়াল ঘোষণা করেন, শেখ হাসিনার বিষয়ে সরকার আইন মেনে পদক্ষেপ করবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কূটনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে যে অবস্থান নিয়েছে, তাতে আওয়ামী লীগ নেত্রী নিজে না চাইলে তার ভারতে থাকতে কোনো সমস্যা নেই। ভারত সরকারের সিদ্ধান্ত হল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যতদিন চাইবেন ততদিন তিনি অতিথি হয়ে থাকতে পারেন। বিশেষজ্ঞরা আরও বলছেন, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও শেখ হাসিনার ক্ষেত্রে ওই বিষয়টি খাটে না। বাংলাদেশ তাকে পলাতক আসামি বলে বিচার শুরু করলেও ভারতের চোখে তিনি একজন বিপদাপন্ন অতিথি, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রশাসনের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তার দেশত্যাগ জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে ভারতে তাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়। অভিজ্ঞ মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় বিদেশ মন্ত্রক ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও আলোচনা হয়েছিল। ভারতের তৎকালীন সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে ভারত সরকারের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। স্বভাবতই বন্দি প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে খাটবে না। বাংলাদেশের শিল্প এখন মৃত্যুসজ্জায়, অথচ এই চরম সংকটের সময় ক্ষমতাসীনদের কাছ থেকে আসছে শুধুই নীরবতা আর উদাসীনতা। মনে পড়ে যাচ্ছে 2001 থেকে 6 সালের সেই দুঃস্বপ্নের সময়টাকে, যখন জামাতের সিন্ডিকেট আর বিএনপির দুর্নীতি মিলে দেশের সম্পদ লুট হয়েছিল। ইতিহাস আজ আবার নিজেকে পুনরাবৃত্তি করছে। তিতাস গ্যাসের এমডি পর্যন্ত স্বীকার করে ফেলেছেন যে চাপ কমে যাওয়ায় শিল্প টিকবে না। তাহলে কি চোখ থাকতেও এরা অন্ধ? বিবিআনার উৎপাদন 120 কোটি থেকে নেমে 74 ঘনফুটে, তিতাসের অর্ধেক হয়ে গেছে। অথচ গত 4 বছরে পেট্রোবাংলা চেষ্টা করেও 5 কোটি ঘনফুট বাড়াতে পারেনি। এটা ব্যর্থতার চূড়ান্ত উদাহরণ।
অথচ এই অবস্থায় বসে আছে ৫৫০টি আবেদন, অপেক্ষমান আরও ১৩০০ কারখানা। কেউ গ্রাহকদের কথা ভাবছে না লাখো শ্রমিকের কথা যারা কাজ হারাতে বসেছে। বিদ্যুৎ খাতে সরবরাহ বাড়াতে গিয়ে শিল্পাঞ্চলকে পঙ্গু করে দেওয়া হয়েছে। গাজীপুর, টাঙ্গাইল, আশুলিয়ার কারখানাগুলো এক প্রকার জিম্মি। আবাসিক এলাকার মানুষের চুলায় আগুন নেই, অথচ কর্তারা বৈঠক করেই যাচ্ছেন। ভোলা থেকে গ্যাস আনার পরিকল্পনা কবে হবে তার ঠিক নেই, নতুন টার্মিনালের সিদ্ধান্ত ৫ মাসও ঝুলছে। সাগরে তেল গ্যাসের খোঁজে দরপত্র নভেম্বরে, কাজ শেষ হতে হতে ততদিনে দেশের কঙ্কাল বেরিয়ে যাবে। এটা কোনো সাধারণ সংকট নয়, এটা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। আমলাতন্ত্রের অজুহাত আর ক্ষমতার ভাগাভাগির রাজনীতি মিলে দেশের সিদ্ধারা ভেঙে দেওয়া হচ্ছে। এখনই জেগে ওঠার সময়। আরেকটা দিন, আরেকটা কারখানা বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাদের হিসাব চাওয়া শুরু করতে হবে। এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেবায় বরিশালের হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন শিকদারকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন পোস্ট দেবায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাংশে নেতাকর্মীরা। মহসিন শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্ট দেবার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, একজন ছাত্রদল নেতা হিসেবে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই তিনি পোস্টটি দিয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহসিন শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। লাল ব্যাকগ্রাউন্ডের ওই পোস্টে তিনি লেখেন, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কি কোনো আক্কেল নাই? আপনি এই দুর্যোগকালীন আবহাওয়ায় পরীক্ষা চলমান রাখছেন? পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিকে হিজলা উপজেলা বিএনপি নামের একটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহসিন শিকদারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তার বহিষ্কার দাবি করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, ছাত্রদলের রানিং পদধারী হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় বিএনপির সিনিয়র নেতা ও শিক্ষামন্ত্রীর ব্যাপারে এই কটূক্তি সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত। অবিলম্বে মহসিন শিকদারের বহিষ্কার আদেশ চাই। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, দলের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। পরীক্ষার্থীদের দাবি বা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে সাংগঠনিক নিয়ম মেনে চলা উচিত। এ বিষয়ে হিজলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।